ভাইরে ভাই, যাদের টুনটুনি ছোট হয় তাদের যে কি যন্ত্রণা, তাই সিনেমাটা দেখার আগে আমার জানা ছিল না। টুনটুনি ছোট হবার কারণে একটা ছেলেকে যে কতটা অপমান সহ্য করতে হয়, তার নাটিকে গার্লফ্রেন্ড সে না করতে পারে বিয়ে, আর যদিও বা সে কোনোভাবে বিয়ে করে ফেলে, তো বিয়ের পর নিজের এই গোপন সমস্যার কারণে তাকে যে কতটা প্রবলেম ফেস করতে হয় সেটাই মুভিতে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বন্ধুরা, আমাদের আজকের এই মুভির গল্প সেই সব ভাইদের জন্য যারা তাদের ছোট টুনটুনির জন্য সবসময় হীনমন্যতায় ভোগো, কারণ এই মুভিতেই তোমরা জানতে পারবে কিভাবে ছোট টুনটুনি বড় করে তোমরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। তো বন্ধুরা, চলো তাহলে দেরি না করে শুরু করা যাক আমাদের আজকে টুনটুনি ভিডিও। তো মুভি শুরুতে আমরা রামমোহন নামে একজনকে দেখতে পাই, যে একজন মনোবিজ্ঞানীর কাছে এসেছে তার জটিল সমস্যা সমাধান করতে। এখানে আসার পর ডক্টর তাকে বারবার তার সমস্যার কথা জিজ্ঞেস করলেও লজ্জায় সে কিছু বলতে পারছিল না। আসলে রাম তার নিজের জন্য নয়, এখানে সে তার একমাত্র ছেলের আলুর দোষ নিয়ে কথা বলতে এসেছে, যার নাম সন্তোষ। ডাক্তারের অনেক বোঝানোর পরে রাম তখন ডক্টরকে তার দুঃখের কথা বলতে শুরু করে। রাম ডক্টরকে বলে, স্যার, পৃথিবীর যেমন 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, ঠিক তেমনি আমার জীবনেও মাত্র 1 ভাগ সুখ আর 3 ভাগই দুঃখে ভরা। আর আমার দুঃখের একমাত্র কারণ হলো আমার ছেলের অতিরিক্ত কাম উত্তেজনা। ছোটবেলা থেকেই সে এসব অপকর্মে জড়িত। স্কুলে পড়ার সময় একদিন সে এসে আমাকে তার টুনটুনি সম্পর্কে জিজ্ঞেস করে। তার ফেভারিট মুভি হলো ব্লু ফিল্ম, যা দেখে সে রোজ চোখের ব্যায়াম করে। আর তারপর সে তার কুরকুরানি মেটাতে প্রতিদিনই বিভিন্ন মেয়েদের হাসিনা মারে। ছেলেটাকে আমি এসব কিছু থেকে ফেরাতে কিছুদিন আগে একটা বিয়েও করিয়ে দেই, কিন্তু বিয়ের কদিন পরে বাসায় নতুন বউ রেখে সে অন্য একটা মেয়েকে ভাড়া করে নিয়ে এসে টোনাটুনি খেলে। ওর কামুকতার কোনো সীমা পরিসীমা নেই স্যার। যে করেই হোক ছেলেটাকে আমার ভালো চিকিৎসা দিয়ে স্বাভাবিক করে তুলতে হবে। সবকিছু শুনে ডক্টর তখন রামকে বলে, ঠিক আছে, চিকিৎসার জন্য এখন আমাকে আপনার ছেলের সাথে কথা বলতে হবে। তো রাম তখন তার ছেলে সন্তোষকে ডেকে নিয়ে আসলে ডক্টর তাকে জিজ্ঞেস করে, তুমি এ পর্যন্ত কতগুলো মেয়েকে জয় বাংলা করে দিয়েছো? ডক্টরের কথা শুনে সন্তোষ বলে, স্যার, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে, আমি তো গত 3 মাস আগেও ভার্জিন ছিলাম। জবাবে ডক্টর বলে, ভুল কেন হবে? তোমার বাবাই তো আমাকে বলে গেল তুমি নাকি রোজ রোজ মিয়া খলিফার ভিডিও দেখো আর নানান মেয়েদের ধরে নিয়ে তাদের হাসিনা মারো। ডক্টরের কথা শুনে সন্তোষ বলে, স্যার, এই পৃথিবীতে কি আজ অব্দি কোনো বাবা তার সন্তানকে সঠিকভাবে বুঝতে পেরেছে? যদি আপনি সত্যিটা জানতে চান তাহলে আমাকে ফ্ল্যাশব্যাকে যেতে হবে। তো এরপর মুভি চলে যায় ফ্ল্যাশব্যাকে, যখন সন্তোষ স্কুলে পড়তো। একদিন স্কুলের টিফিন পিরিয়ডের সময় সন্তোষ ও তার এক বন্ধু যখন ওয়াশরুমে হিসু দিতে আসে, তখন সন্তোষের বন্ধু উকি দিয়ে সন্তোষের টুনটুনি দেখে বলে, আরে সন্তোষ, তোর প্ল্যানেট তো দেখছি অনেক ছোট। এটা শুনে সন্তোষের মাথায় তখন নানান প্রশ্ন ঘুরতে থাকে। তো এরপর ক্লাস চলার সময় ম্যাডাম যখন সবাইকে জিজ্ঞেস করে, বাচ্চারা বলো তো সবচেয়ে ছোট প্ল্যানেট কোনটা? ম্যাডামের এই প্রশ্নের উত্তরে তখন সন্তোষের সেই বন্ধু বলে ওঠে, ম্যাডাম, সবচেয়ে ছোট প্ল্যানেট তো সন্তোষেরটা, আর আমি নিজ চোখে সেটা দেখেছি। সন্তোষের বন্ধুর জবাব শুনে ক্লাসের সবাই তখন সন্তোষকে নিয়ে খুব হাসাহাসি করতে থাকে, আর বেচারা সন্তোষও তখন ব্যাপারটা বুঝতে পেরে লজ্জায় ভেঙে পড়ে। তো স্কুল ছুটির পর বাসায় ফিরে এসে সন্তোষ তার বাবাকে তার প্যান্টের নিচে থাকা প্ল্যানেট সম্পর্কে জিজ্ঞেস করলে বাবা তখন রেগে গিয়ে তাকে ধরে খুব পেটাতে থাকে, কারণ এত অল্প বয়সে যেখানে একজন বাচ্চা পড়াশোনার ব্যাপারে জানতে চাইবে, প্রশ্ন করবে, সেখানে কিনা তার ছেলে টুনটুনি প্ল্যানেট সম্পর্কে জানতে চাচ্ছে, এটা তার বাবা একদমই মেনে নিতে পারে না, তাই ধরে বেদম পেটাতে থাকে। তো এভাবেই দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে যায়, আর সন্তোষ এখন একটা কলেজে লেখাপড়া করে। কলেজে সন্তোষের আগের কোনো বন্ধু নেই, এখানে সবাই তার নিউ ফ্রেন্ড। নতুন কলেজ, প্রথম প্রেম, মানে কলেজে সন্তোষ একটা মেয়ের প্রেমে পড়ে যায়, আর তারপর এরা দুজন রিলেশনে জড়িয়ে পড়ে। তো এরপর একদিন সন্তোষ তার বাসায় বসে পড়ছিল, তখন সন্তোষের দুজন কলেজ ফ্রেন্ড এসে একটা সিডি ক্যাসেট দেখিয়ে বলে, সানি লিওনির নতুন একটা ভিডিও ভাইরাল হয়েছে, আজ তোর বাসায় বসে সেটা দেখবো। জবাবে সন্তোষ বলে, কিন্তু ডিভিডি প্লেয়ার তো খারাপ হয়ে গেছে, রিপেয়ারিং চলছে। ছেলেগুলো তখন বলে, সমস্যা নেই, তাহলে
তাহলে তোর বাবার ল্যাপটপই দেখবো। তো বাবার ল্যাপটপে এসব কিছু সন্তোষ দেখতে না চাইলেও বন্ধুরা তখন অনেকটা জোর করেই সন্তোষকে ভিডিও দেখতে বাধ্য করে। তো এরপর ল্যাপটপে তারা সবাই সানি লিওনির রসায়ন দেখার সময় হঠাৎই সন্তোষের বাবা বাড়িতে ফিরে আসে। বাবার আগমন টের পেয়ে সন্তোষ তখন ল্যাপটপ বন্ধ করে বন্ধুদের নিয়ে খুব মনোযোগ দিয়ে পড়াশোনার ভান ধরে। বাবা তখন সন্তোষকে এমন মনোযোগ দিয়ে পড়তে দেখে খুশি মনে তার ল্যাপটপটা নিয়ে অফিসে চলে আসে, কারণ আজ সে তার নতুন প্রেজেন্টেশন সবাইকে দেখাবে বলে। ওদিকে সন্তোষ তো বুঝতে পারে আজ তার কপালে শনি আছে, কারণ সানি লিওনি সে রসায়নের সিরিজে তার বাবার ল্যাপটপই রয়েছে। তো রামমোহন মানে সন্তোষের বাবা অফিসে এসে তো আজ বেজায় খুশি, কারণ প্রায় 2 মাস কঠোর পরিশ্রম করে সে যে কন্টেন্টটা তৈরি করেছে সেটা আজ সে সবাইকে দেখিয়ে একদম চমকে দেবে। পরিশেষে হয়ও তাই। বেচারা রাম সিডি প্লেয়ার অন করে দিলে মিটিং এ সবাই সানিদির রসায়ন দেখে তো বেশ চমকে ওঠে, আর তাই তারা একটা মুহূর্ত দেরি না করে বেচারা রামকে তখন অফিস থেকে বের করে দিয়েছে। চাকরি হারিয়ে রাম তখন বাসায় ফিরে এসে সন্তোষকে ধরে বেদম পিটিয়ে জয় বাংলা করে দিছে। তো এর কিছুদিন পর সন্তোষের গার্লফ্রেন্ড বাসা ফাঁকা পেয়ে সন্তোষকে ডেকে নিয়ে যায় টোনাটুনি খেলতে। টোনাটুনি খেলার সময় সন্তোষের ছোট্ট টুনটুনি থেকে গার্লফ্রেন্ড তখনই ব্রেকআপ করে সন্তোষকে বের করে দেয় তার বাড়ি থেকে। তো টুনটুনির সাইজ ছোট হবার জন্য সন্তোষের সাথে তার গার্লফ্রেন্ড ব্রেকআপ করার কারণে সন্তোষ তখন সিদ্ধান্ত নেয় যে করেই হোক সে তার টুনটুনির সাইজ বড় করবেই। এজন্য সে তখন অনলাইনে বিখ্যাত এসডিজি গ্রুপে জয়েন করে। এই এসডিজি গ্রুপের মানেটা হলো স্মল ডি গ্রুপ, যে গ্রুপে সন্তোষের মতো সব ছোট সাইজের লোকদের সবাই পরামর্শ দিয়ে বেড়াতো যে কিভাবে কি করলে সাইজ বড় হবে। তো সন্তোষ প্রায় সব ফর্মুলায় তার টুনটুনের উপর প্রয়োগ করে, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। তো এভাবেই দেখতে দেখতে বেশ কিছু বছর কেটে যায়, আর রোজ সন্তোষ তার সাইজ বাড়ানোর জন্য সকাল সন্ধ্যা জনি সিন্সের আশীর্বাদ নিতে থাকে। তো এভাবেই একদিন আশীর্বাদ নেবার সময় সন্তোষের মা সন্তোষকে চিন্না বলে ডেকে ওঠে। আসলে মা সন্তোষকে চিন্না বলেই ডাকে। চিন্না বলে ডাকায় সন্তোষ রাগ করে তার মায়ের কাছে এসে বলে, মা তুমি আমাকে কখনো চিন্না বলে ডাকবে না। বন্ধুরা, এখানে আমি তোমাদেরকে সন্তোষের মা সুভদ্রার সম্পর্কে কিছু কথা বলে রাখি। সন্তোষের মা যে কিনা সারাক্ষণই তার বাবার বাড়ির লোকদের সাথে কথা বলায় ব্যস্ত থাকে, তবে সন্তোষের বাবার সাথে সন্তোষের মায়ের বাড়ির লোকদের সম্পর্ক একদমই ভালো নয়, কারণ বিয়ের আগে সন্তোষের বাবাকে 10 লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিয়ের পর মাত্র 10,000 টাকা যে তারা হাতে ধরিয়ে দিয়েছিল। যাই হোক, বাড়ি থেকে সন্তোষ তার সাইটে চলে আসে। সন্তোষ পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার। তো এখানে আসার পর সন্তোষের কলিগ তাকে একটা কংক্রিট দেখিয়ে বলে, ব্রো এটা কি 3 ইঞ্চি কাটবো নাকি 4 ইঞ্চি? তো এই 3-4 ইঞ্চির কথা শুনে তো সন্তোষ খুবই রেগে যায়, কারণ দুঃখজনক হলেও এটাই সত্য যে সন্তোষের রকেটের সাইজ এটাই ছিল। সন্তোষের এমন হুট করে রেগে যাবার কারণ বুঝতে না পেরে কলিগ তখন সন্তোষের মুড ফ্রেশ করাবার জন্য সন্ধ্যায় তাকে একটা বারে ডাকে। এখানে আসার পর সন্তোষের কলিগ তাকে জিজ্ঞেস করে, ব্রো তুমি কেন এত হতাশায় ভুগছো, আমাকে সবকিছু খুলে বলো। সন্তোষ তো প্রথমে কিছু বলতে চাচ্ছিল না, কিন্তু বন্ধুর জোরাজোরিতে সন্তোষ তার বন্ধুকে প্রমিস করিয়ে নিয়ে কানে কানে বলে, ব্রো আমার না টুনটুনি সাইজে অনেক ছোট। টুনটুনির সাইজ ছোট শুনে তো বন্ধু তখন এক দৃষ্টিতে সন্তোষের প্যান্টের উপর তাকিয়ে থাকে, যেন সে প্যান্টের উপর থেকে সন্তোষের টুনটুনি দেখার চেষ্টা করতেছে। সন্তোষ তখন বন্ধুকে বলে, ব্রো এভাবে তাকাইয়া থাকলে টুনটুনি বড় হবে না, তার চেয়ে বলো কি করতে পারি। জবাবে বন্ধু বলে, তাই তো বলি ব্রো, ইঞ্চি নিয়ে কথা বললে তুমি রেগে যাও কেন? টুনটুনি যত ছোট সমস্যাও তত বড়, তবে উপায় একটা আছে। আমার কাছে এমন এক ডাক্তার আছে যে অপারেশন করে সাইজ বড় করে দিতে পারবে। তো সাইজ বড় করার ডাক্তার আছে শুনে তো সন্তোষ হেব্বি খুশি হয়ে যায়। পরদিন সকালে তাড়াহুড়ো করে সন্তোষ যখন সেই ডক্টরের কাছে যেতে নেয়, পথে তখন রং সাইড থেকে একটা মেয়ে স্কুটার নিয়ে এসে সন্তোষকে মেরে দেয়। লোকজন জড়ো হয়ে মেয়েটাকে বকাচকা করতে নিলে সন্তোষ লোকদের বাধা দিয়ে বলে, দোষটা আমারই, আপনারা চলে যান। মেয়েটা তখন সন্তোষকে বলে, দোষ আমার হবার পরেও আপনি কেন নিজের উপর দোষ চাপিয়ে নিলেন? জবাবে সন্তোষ বলে, দোষ যারই হোক, রাস্তার মধ্যে কোনো মেয়েকে অপমানিত হতে দেখাটা আমি পছন্দ করি না। এই বলে সন্তোষ তখন চলে যায়। তো হসপিটালে আসার পর সন্তোষের কাছে একজন মেয়ের রিসেপশনিস্ট তার সমস্যার কথা জিজ্ঞেস করে, কিন্তু অনেক চেষ্টা করেও ঘন্টাখানেক সময় নষ্ট করেও সন্তোষ মেয়েটিকে তার সমস্যার কথা বলতে পারছিল না।
ঠিক তখনই সেখানে সান্তোষের বন্ধু চলে আসে আর সে চিৎকার করে বলতে থাকে, আমার বন্ধু এখানে টুনটুনি বড় করার সার্জারি করাতে এসেছে। এটা শুনে হসপিটালের সবাই তখন সান্তোষের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তো এরপর তারা দুজন ডক্টরের রুমে আসলে ডক্টর তাদেরকে একটা ফটো অ্যালবাম দেখাতে থাকে। অ্যালবাম ভর্তি বিভিন্ন লোকদের ছবি দেখে সান্তোষের বন্ধু মনে করে হয়তোবা এরা সবাই স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছে। ডক্টর জবাবে বলে, না, এরা সবাই টুনটুনি বড় করার সার্জারি করাতে গিয়ে শহীদ হয়ে গেছে। যে সার্জারি করাতে তুমি এখানে এসেছো, এই অপারেশন খুবই জটিল, সামান্য ভুলেই রোগী মারা যাবে, তাই ভালো করে চিন্তা ভাবনা করে দেখো কি করবে। ডক্টরের কথা শুনে তারা দুজন হসপিটাল থেকে বেরিয়ে আসে। এরপর সান্তোষের বন্ধু সান্তোষকে না জানিয়েই তাকে একটা ফষ্টিনষ্টি ফ্ল্যাটে নিয়ে আসে। এখানে এসে তো সান্তোষের মরার দশা, লজ্জা ভয়ে তার গলা শুকাতে থাকে। এদিকে বন্ধু তাকে দুজন মেয়ের মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে বলে। সান্তোষ তখন সেখান থেকে পালাতে নিলে বন্ধু তাকে বলে, আরে বন্ধু, যদি তুমি তোমার ব্যাট নিয়ে মাঠে খেলতেই না নামো, তাহলে তুমি বুঝবা কি করে যে তোমার ব্যাট আসলে ছোট না বড়? তুমি তোমার ব্যাট নিয়ে ঠিকঠাক ব্যাটিং করতে পারো কিনা সেটা চেক করার জন্য তোমাকে আগে খেলতে হবে। যদি তুমি খেলতে না পারো তাহলে অপারেশন করে সাইজ বড় করবা। সান্তোষ ভেবে দেখে কথা তো বন্ধু মন্দ বলে নাই, তাই সে তখন কাঁপতে কাঁপতে চলে আসে ব্যাটিং করতে। কিন্তু এখানে এসে সান্তোষ মেয়েটিকে তার কাছে আসতে দেখে লজ্জায় সে তখন নিজেকে বাঁচাতে বাথরুমে এসে বসে থাকে। এমন সময় বাহির থেকে কেউ দরজায় নক করলে সান্তোষ এসে দরজা খুললে দেখে শহরের যত পুলিশ আছে সব এসে দরজায় দাঁড়িয়ে আছে। আর সান্তোষকে এখানে দেখতে পেয়ে পুলিশরা তাকে গ্রেফতার করে নেয়। ওদিকে অন্য রুমে সান্তোষের বন্ধু তো অন্য আর একটা মেয়ের পানির কলে কাজ করছিল। পুলিশ এসেছে বুঝতে পেরে তো সে তখন পুলিশকে বলে, স্যার, আমি হলাম এই এলাকার নাম করা কল মিস্ত্রি, এখানে এসেছিলাম কল ঠিক করতে, যদি কখনো আপনার দরকার হয় তাহলে আমাকে খবর দিবেন। তো এসব কিছু বলে পুলিশের চোখে ধুলা দিয়ে সে তখন এখান থেকে কেটে পড়তেই নেয়। অমনি তখন পেছন থেকে সান্তোষ এসে তাকে ডাক দিলে পুলিশ বুঝে যায় এই বেটা এখানে কোন পানির কল ঠিক করতে এসেছিল। তাই পুলিশ তখন তাদের দু বন্ধুকে ধরে থানায় নিয়ে যায়। আর বেশি পাকনামি করার জন্য পুলিশরা তখন সান্তোষের বন্ধুকে দিয়ে থানার টয়লেটটাও পরিষ্কার করায়। তো কিছুক্ষণ পর খবর পেয়ে সান্তোষের বাবা থানায় চলে আসে সান্তোষকে ছাড়িয়ে নিতে। থানায় এলে সান্তোষের বাবাকে পুলিশ অফিসার তখন বলে, তোমার ছেলেকে আমি হাতে নাতে গ্রেফতার করেছি, তুমি কি তোমার ছেলেকে এসব কিছু শিখিয়েছো? পুলিশের আরো নানান অপমানজনক কথা সান্তোষের বাবাকে তখন শুনতে হয়। সান্তোষের কারণে বারবার অপমানিত হয়ে বাবা তখন সিদ্ধান্ত নেয় সে সান্তোষকে বিয়ে করিয়ে দেবে, যাতে সান্তোষের স্বভাব চরিত্র ভালো হয়। তো বিয়ের কথা শুনে তো সান্তোষ পড়ে যায় মহা মুসিবতে, কারণ বিয়ে হয়ে গেলে তো বাসর রাতে তার স্ত্রী বুঝে যাবে সান্তোষের মেশিন ছোট, আর ছোট মেশিনের জন্য তার পরদিনই তার বিয়েটা ভেঙে যাবে। আর এতে করে পুরো শহর তখন জেনে যাবে সান্তোষের টুনটুনির খবর। তাই সান্তোষ চাচ্ছিল আগামীকাল মেয়ে দেখতে যাবার সময় সে তার বন্ধুকে তার সাথে নিয়ে যাবে। সবকিছু শুনে বন্ধু বলে, ব্রো, আমি এটা বুঝলাম না যে মেয়ে দেখতে তুমি আমাকে কেন সাথে নিয়ে যাবে? জবাবে সান্তোষ বলে, তুমি যেখানেই যাও সেখানেই গ্যাঞ্জাম লাগে, তাই আমি চাই তুমি আমার সাথে মেয়ে দেখতে যাও, যাতে গ্যাঞ্জাম লেগে বিয়েটা ভেঙে যায়। তো যাই হোক, পরদিন সান্তোষ তার পরিবারের সাথে মেয়ে দেখতে আসে। এখানে আসার পর লোকজনের মাধ্যমে সান্তোষ জানতে পারে যদি এই মেয়ের ছেলে দেখে পছন্দ না হয় তবে সে সেই ছেলের গায়ে কফি ঢেলে দেয়। এ পর্যন্ত যত ছেলে এই মেয়েটাকে দেখতে এসেছে প্রতিটি ছেলের সাথে মেয়েটা এমন কাজ করেছে। এটা বলতে গেলে ছেলেকে রিজেক্ট করার মেয়েটার একটা ধরন। তো এরপর সান্তোষ বাড়ির ভেতরে মেয়ে দেখতে এসে যায়। আর তারপর সে যখন মেয়েটাকে দেখে প্রথম দেখাতেই মেয়ে দেখে সান্তোষের খুব পছন্দ হয়ে যায়। কিন্তু মেয়েটি যখন কফি নিয়ে সান্তোষের কাছে আসে তখন মেয়েটি সান্তোষের প্যান্টের উপর কফি ফেলে দেয়। এতে সান্তোষ এটা বুঝে যায় যে মেয়েটি তাকে একদমই পছন্দ করেনি। তাই সে আর অযথা সময় নষ্ট না করে দ্রুত সেখান থেকে চলে যায়। তো এর পর দিন সান্তোষ তার কাজে ফিরে আসলে সে দেখতে পায় মেয়েটি তাকে খুঁজতে এখানে এসে গেছে। কারণ বুঝতে না পেরে সান্তোষ তখন পালিয়ে যায়। এরপর থেকে সান্তোষ লক্ষ্য করে মেয়েটি তাকে সব জায়গায় খোঁজার চেষ্টা করছে তার সাথে কথা বলবার জন্য, কিন্তু সান্তোষ ভীতুর মতো মেয়েটিকে দেখে পালাতে থাকে। একদিন সান্তোষ শপিং করার জন্য মলে আসলে সে আবারও সেই মেয়েটিকে দেখতে পেয়ে পালাতে নেয়, কিন্তু এবার আর সেটা সম্ভব হয় না। মেয়েটি তাকে দেখে ফেলে। মেয়েটির নাম অমৃতা।
অমৃতা তখন সন্তোষকে বলে, আমি বেশ কিছুদিন হলো তোমার সাথে কথা বলার চেষ্টা করছি, কিন্তু তোমাকে আমি খুঁজেই পাচ্ছি না। আসলে সেদিন আমি ইচ্ছে করে তোমার উপর কফি ফেলিনি, সেটা একটা দুর্ঘটনা ছিল, কারণ তোমাকে দেখে আমি চমকে গেছিলাম। অমৃতা তখন আরো বলে, আমি তোমাকে আগে থেকেই পছন্দ করতাম। এটা শুনে সন্তোষ চমকে উঠে বলে, কি বলো, তুমি কি সেদিনের আগেও আমাকে কখনো দেখেছিলে? অমৃতা বলে, হ্যাঁ, ওই যে সেদিন বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই মেয়েটা আমি ছিলাম। সেদিন মেয়েদের প্রতি তোমার রেসপেক্ট দেখে আমি তখন থেকেই তোমাকে পছন্দ করে ফেলেছি। অমৃতা তখন নিজের সম্পর্কে সন্তোষকে সবকিছু বলতে শুরু করে। সে বলে বিগ স্টার নামে একটা কোম্পানিতে সে জব করে, তার ফেভারিট হিরোর নাম হচ্ছে বিগ বি, তার পছন্দের টিভি শো হচ্ছে বিগ বস, আর তার ফেভারিট টিভি সিরিজের নাম হচ্ছে বিগ ব্যাং থিওরি। মানে অমৃতা সবকিছু বিগ পছন্দ, আর বড় সব জিনিসের প্রতি সে আকৃষ্ট। এটা বুঝতে পেরে তো সন্তোষ খুব ঘাবড়ে ওঠে, কারণ তার টুনটুনি তো সাইজে অনেক ছোট। তাই যদি সে এই মেয়েকে বিয়ে করে তাহলে যে কি ভয়ঙ্কর বিপদ হবে এই ভেবে সে অস্থির। এজন্য সে তখন মেয়েটিকে তার পিছু ছাড়াবার জন্য বলে, আমি খুব ছোট একটা জব করি আর খুব অল্প টাকা বেতন পাই। এটা আমার ছোট একটা বাইক, প্রতি মাসে ছোট ছোট কিস্তিতে আমি এর দাম পরিশোধ করছি। এটা আমার বাড়ি, যা তোমার বাড়ির তুলনায় অনেক ছোট। এমন আরো অনেক জিনিস আছে আমার লাইফে যা বেশ ছোট। তাই আমি মনে করি আমার এই ছোট জিনিসগুলো দিয়ে আমি কখনোই তোমার বড় স্বপ্নগুলো পূরণ করতে পারবো না। তাই আমাকে বিয়ে করার পূর্বে খুব ভালোভাবে তোমার ভেবে দেখা উচিত। সবকিছু শুনে অমৃতা তখন বলে ওঠে, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এ যুগের ছেলেরা তো তাদের ছোট জিনিসগুলোকে বড় করে দেখানোর চেষ্টা করে, কিন্তু তুমি তাদের মতো নও, তাই বিয়ে আমি তোমাকেই করব। তো এরপর থেকে সন্তোষ আর অমৃতা দুজন দুজনের আরো কাছে চলে আসে, আর তারা দুজন বেশ রোমান্টিক ভঙ্গিমায় চলতে শুরু করে। অমৃতার পরিবারও সন্তোষকে খুব পছন্দ করেছিল। তাই অমৃতার বাবা একদিন সন্তোষকে ডেকে নিয়ে বলে, বেটা, আমি জীবনেও কারো কাছে কিছু চাইনি, তবে আমার মেয়ের জন্য আজ তোমাকে একটা রিকোয়েস্ট করতেছি, তুমি আমার মেয়েকে কখনো অসুখী করো না। অমৃতার বাবার এই কথাগুলো শুনে সন্তোষ খুব আবেগী হয়ে পড়ে। তাই সে পরদিন অফিসে এসে তার বন্ধুকে বলে, ব্রো, আমি সেই সার্জারিটা করাতে চাই। আমি জানি সেই সার্জারিটা অনেক বিপজ্জনক, এতে আমি মারাও যেতে পারি, তবু অমৃতা সুখের জন্য যেভাবেই হোক আমার টুনটুনিকে বড় করতেই হবে। তো এরপর তারা দু বন্ধু মিলে সেই ডক্টরের চেম্বারে চলে আসে মিটিং করার জন্য। ডক্টর তখন বলে, অপারেশন করাতে হলে 15 লক্ষ টাকা লাগবে। এত টাকার কথা শুনে বন্ধু তখন বলে ওঠে, স্যার, আপনি আপনার মেডিকেল পড়ার সব খরচ আমাদের কাছ থেকে কেন উঠাতে চাচ্ছেন? ডক্টর জবাবে বলে, টাকা 15 লক্ষই লাগবে, যদি অপারেশন করাতে চাও তো বলো, নইলে ভাগো। তো সন্তোষ টাকা দিতে রাজি হয়ে গেলে ডক্টর তখন বলে, আচ্ছা, টুনটুনির সাইজ তুমি কত ইঞ্চি করতে চাচ্ছ? জবাবে সন্তোষ 4-5 ইঞ্চির কথা বললে। বন্ধু তখন রেগে গিয়ে বলে, টাকা যেহেতু 15 লাখ দিবি, তাহলে সাইজ আরো বড় করে নে। তো সাইজ কত বড় হবে তারা সেই সিদ্ধান্ত নিতে না পেরে ফোন দেয় অমৃতার কাছে। অমৃতাকে সন্তোষ তখন জিজ্ঞেস করে, তোমার লাকি নাম্বার কত? জবাবে অমৃতা বলে তার লাকি নাম্বার 9। এটা শুনে সন্তোষ তখন ডক্টরকে বলে, স্যার, আপনি তাহলে টুনটুনি 9 ইঞ্চি করে দেন। 9 ইঞ্চির কথা শুনে ডক্টর বলে, আরে কি বলো সব, 9 ইঞ্চি এত বড় তো হাতিরটাও হয় না, 6 ইঞ্চি করে নাও, এটাই পারফেক্ট সাইজ। তো মিটিং পরিশেষে 6 ইঞ্চিতে শেষ হয়। এবার হচ্ছে টাকা জোগাড় করার পালা। তো টাকা জোগাড় করবার জন্য সন্তোষ তখন তার বন্ধুকে দায়িত্ব দিলে বন্ধু তখন সন্তোষকে নিয়ে একজন সুদখোর মহাজনের কাছে আসে আর 15 লক্ষ টাকা লোন চায়। মহাজন তাদেরকে তখন টাকা দিতে রাজি তো হয়ে যায় ঠিকই, তবে সে তাদেরকে একটা ওয়ার্নিং দিয়ে বলে, প্রতি সপ্তাহে সুদের টাকা নিয়মিত দিয়ে যেতে হবে। যদি এতে কোনো হেরফের হয় তাহলে তখন থেকে তোমাদের খারাপ সময় শুরু হবে। তো এরপর দিন সন্তোষ তার মাকে হয়তো শেষবারের মতো বিদায় জানিয়ে বাসা থেকে বেরিয়ে যায় অপারেশন করাবার জন্য, কারণ তার কাছে মনে হচ্ছিল এই অপারেশন করার সময় হয়তো তার মৃত্যু হতে পারে। এরপর সে অমৃতার সাথে এসেও দেখা করে আর তাকে কিছুক্ষণ জড়িয়ে ধরে রেখে কিছু না বলেই চুপচাপ সে চলে আসে হসপিটালে।
তো এরপর ফাইনালি সন্তোষের সার্জারি শুরু হলে বাহিরে বসে বন্ধু তখন ভীষণ চিন্তা করতে থাকে। কিছুক্ষণ পর অপারেশন থিয়েটারের ডক্টররা বের হয়ে ছুটোছুটি করা শুরু করলে বন্ধু তখন বুঝতে পারে সন্তোষ আর বেঁচে নেই, সন্তোষ মারা গেছে। এখন সেই 15 লক্ষ টাকা সুদ সহ তাকে ফেরত দিতে হবে। এই দুঃখে বন্ধু তখন খুব কাঁদতে থাকলে একজন নার্স এসে তখন বন্ধুকে অপারেশন থিয়েটারে নিয়ে আসলে সে দেখে সন্তোষের টুনটুনি অপারেশন করতে গিয়ে হার্ট ফেল করে ডক্টরই মারা গেছে। তো ডক্টর মারা যাওয়াতে সন্তোষের অপারেশনটাও আর করানো হয়নি। টুনটুনি বড় করা এখন আর কোনোভাবেই সম্ভব না বুঝতে পেরে সন্তোষ খুব ভেঙে পড়ে। এজন্য সে তখন অমৃতাকে ফোন করে আগামীকাল তার সাথে দেখা করতে বলে, কারণ যেভাবেই হোক তাকে এখন বিয়েটা ভাঙতেই হবে। তো পরদিন সকালে তারা দুজন একটা পার্কে এসে দেখা করে। এখানে অমৃতা তখন সন্তোষকে একটা গিফট দিয়ে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করে। অবশ্য সন্তোষের তো টেনশনে মনেই ছিল না যে আজ হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। যাই হোক, এরপর সন্তোষ অমৃতাকে যখনই বলতে নেবে যে এই বিয়েটা করা তার পক্ষে সম্ভব নয়, তখনই জাবরাংডাল নামে একটা গ্রুপ সেখানে চলে আসে, যাদের কাজই হলো পার্কে কোনো ছেলে মেয়েদের একান্তে সময় কাটাতে দেখলে তাদের ধরে বিয়ে করিয়ে দেয়া। তো পরিস্থিতি বুঝতে পেরে সন্তোষ সেখান থেকে পালাতে নিলে জাবরাংডাল গ্রুপ সন্তোষকে সেখানে আটকে বিয়ের জন্য জোরাজুরি করতে থাকে। মিডিয়াও সেখানে চলে আসে। তখন অমৃতাও সন্তোষকে বলে, যেহেতু 1 সপ্তাহ পর আমাদের বিয়ে, তাই এখন এদের সাথে ঝামেলায় না জড়িয়ে মঙ্গলসূত্র পরিয়ে আমায় বিয়ে করে নাও। তো আর কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে সন্তোষ তখন অমৃতাকে সেখানে বিয়ে করে নেয়। আর মুহূর্তেই সেই নিউজটা সারা দেশে ভাইরাল হয়ে যায়। তো বিয়ের নিউজটা টিভিতে দেখে দু পরিবার তখন সিদ্ধান্ত নেয় যেহেতু বিয়েটা হয়েই গেছে, তাই 2 দিন পরে আমরা একটা রিসেপশন করি, যেখানে দু পরিবারের সব আত্মীয়রা এসে তাদের আশীর্বাদ করে যাবে। তো 2 দিন পরের রিসেপশনের দিন সন্তোষ আর অমৃতাকে তাদের রিলেটিভরা এসে আশীর্বাদ দিতে থাকে। তো প্রথমেই আসে সন্তোষের কাজিন, যে অনেক আগে বাড়ি থেকে হারিয়ে গিয়েছিল, তবে এখন সে একজন লরি ড্রাইভার হয়ে ফিরে এসেছে। এরপর আসে সন্তোষের নানা, যে হচ্ছে পূজা হেগড়ের ভীষণ ফ্যান। মানে বুড়ার 2 পায়ে শক্তি না থাকলে কি হবে, তার 3 নাম্বার পায়ের জোর এখনো কমেনি। এরপর আসে সন্তোষের আরেক কাজিন, যে একজন ব্যর্থ প্রেমিক, আর তাই সারাক্ষণই সে শুধু মরতে চায়। তো এরকম অনেক পাগল টাইপ আত্মীয় স্বজনের আশীর্বাদে সন্তোষও পাগল হতে থাকে। ঠিক এমন সময় সন্তোষের বাবা একজনকে দেখে ভয়ে দৌড়ে সন্তোষের কাছে এসে বলে, দ্রুত বাথরুমে চল, কথা আছে। সন্তোষ যেতে না চাইলেও বাবা তখন বলে, তাকিয়ে দেখ কে আসছে। সন্তোষ তাকিয়ে দেখে এটা তো ওই পুলিশ অফিসারটা, যে তাকে মেয়ে সহ গ্রেফতার করেছিল। বিয়ে বাঁচাতে সন্তোষ তখন দূরে এসে পালিয়ে থাকে, সাথে সেই বন্ধু চান্দু এসে পালায়, কারণ নইলে বিয়ে তো ভাঙবেই, সাথে বাথরুমও পরিষ্কার করতে হবে। তো কিছুক্ষণ লুকিয়ে থাকবার পর তারা দেখে সেই পুলিশ অফিসারটা অমৃতাকে আশীর্বাদ করে সেখান থেকে চলে গেছে। পুলিশ চলে যাবার পর সন্তোষের বাবা জানতে পারে সেই পুলিশ অফিসারটা হলো অমৃতার চাচাতো ভাই, যে এখানকার লোকাল থানার ওসি। যাই হোক, এর পরের সিনে দেখা যায় একজন পণ্ডিতকে সন্তোষের বাড়িতে আসতে। এই পণ্ডিতকে মূলত এখানে ডাকা হয়েছে বাসর করার শুভ মুহূর্ত বের করাবার জন্য। সন্তোষ তখন পথিমধ্যে পণ্ডিতকে আটকিয়ে কিছু টাকা পয়সা দিয়ে বলে, ভেতরে গিয়ে বলবেন আমি পুঞ্জিকা কেটে যা দেখলাম, এ মাসে তো বাসর করার মতো কোনো শুভ মহরতই নেই, বাসর আটকাতে হবে। জানতে পেরে পণ্ডিত তখন সন্তোষের প্যান্টের দিকে তাকিয়ে বলে, ওখানে কি কোনো সমস্যা আছে? বন্ধু ব্যাপারটা বুঝতে পেরে তখন পণ্ডিতকে বলে, প্যান্টের থেকে চোখ সরান, আর আপনাকে যেটা বলতে টাকা দেয়া হয়েছে আপনি গিয়ে সেটা বলেন। তো পণ্ডিতের পর পূজা অর্চনা করে গণনা করে বলে, বর্ষপুঞ্জি কেটে যা দেখলাম তাতে আজ সন্ধ্যা 7:16 হচ্ছে বাসর করার সবচেয়ে উত্তম সময়। সন্তোষ পর রেগে মেগে পণ্ডিতকে ধরে বলে, এটা তুই কেন করলি? জবাবে পণ্ডিত বলে, আমাকে কেউ ডাবল টাকা দিয়েছে যাতে আমি বাসর করার শুভ মুহূর্ত আজ রাতেই বের করি। তখনই দেখা যায় সন্তোষের সেই কাজিনকে, যে অনেক বছর আগে হারিয়ে গিয়ে লরি ড্রাইভার হয়ে ফিরে এসেছে। তো কাজিন তখন সন্তোষকে বলে, পণ্ডিতকে টাকা আমি দিয়েছি, কারণ আমি যখন পণ্ডিতকে জিজ্ঞেস করলাম শুভ মহরত কখন হবে, পণ্ডিত আমায় বলল এ মাসে নাকি বাসর করার মতো কোনো শুভ মুহূর্তই নেই, তাই আমি পণ্ডিতকে টাকা খাইয়ে তোমার জন্য শুভ মহরত বের করেছি। তো কথা শেষ হতেই সন্তোষের মোবাইলে একটা নোটিফিকেশন চলে আসে। নোটিফিকেশন চেক করলে সন্তোষ দেখে তার সেই টুনটুনি বড় করার এসডিসি গ্রুপে নতুন একটা ভিডিও চলে আসছে। ভিডিও দেখে সন্তোষ জানতে পারে হায়দ্রাবাদে একজন টুনটুনি বাবা চলে এসেছে, যার বানানো ওষুধ খেলে মাত্র 10 দিনের মধ্যেই ছোট টুনটুনি বড় হয়ে যাবে। তো সন্তোষ এই সুযোগটা মিস করবে না,
তাই সে তখন বন্ধুকে পাঠিয়ে দেয় সেই বাবার কাছে ওষুধ আনতে। আর সে বাড়ির ভেতরে এসে ভাবতে থাকে কিভাবে 10 দিনের জন্য বাসর রাত আটকানো যায়। তো এমন সময় তার মাথায় একটা আইডিয়া আসে, যদি তাদের বাসায় আসা মেহমানদেরকে কোনোভাবে এখানে রেখে দেয়া যায় তাহলে বাসর থামানো যাবে, কারণ সন্তোষদের বাসাটাও খুব ছোট ছিল। তো যেই ভাবা সেই কাজ, সন্তোষ তার মায়ের দোহাই দিয়ে তার নানা বাড়ির সব আত্মীয়দের রেখে দেয়। এতে করে শোয়ার জায়গার অভাবে বাসর করা থেকে সন্তোষ বেঁচে যায়। কিন্তু এর পর দিন সন্তোষের সেই বন্ধু আবারও ঝামেলা বাঁধায়। সে সন্তোষকে বাসর রাত করাবার জন্য বাড়ির সবাইকে নিয়ে সিনেমা হলে মুভি দেখতে চলে যায়। আর যাবার আগে সে সন্তোষকে বলে, আমাদের ফিরতে 2-3 ঘন্টা লেগে যাবে, তাই এই সময়ের মধ্যে তুমি বাসরটা সেরে নাও। তো সবাই চলে যাবার পর বাড়িতে এবার সন্তোষ আর অমৃতাই থাকে। আর বাসা ফাঁকা পেয়ে অমৃতা তখন সন্তোষের সাথে ঘনিষ্ঠ হবার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে সন্তোষের অফিসার ম্যানেজার চলে আসে। এতে সন্তোষ এখনকার মতো বেঁচে গেলেও অন্যদিকে ফেসে যায়, কারণ ম্যানেজার সন্তোষের জন্য 10 দিনের হানিমুন ট্রিপ নিয়ে আসে। তো সন্তোষের পর তার বন্ধুকে ফোন করে জিজ্ঞেস করে সে ওষুধ পেয়েছে কিনা। ফোন রিসিভ করা বন্ধু তখন বলে, ব্রো, আমি তো ভেবেছিলাম তুমি একাই এই সমস্যায় ভুগছো, কিন্তু এখন তো দেখছি শহরের অর্ধেক লোক একই সমস্যায় ভুগছে। এদিকে সন্তোষ আর হানিমুন ট্রিপের ব্যাপারে তার কাজিন জেনে ফেলে, আর তাই বাধ্যতামূলক সন্তোষকে এবার হানিমুন করতে সিমলাতে যেতে হচ্ছে। তো সিমলা যাবার জন্য সন্তোষ যখন সবার সাথে ট্রেন স্টেশনে আসে, তখন হঠাৎ বন্ধু তাকে ফোন করে আর বলে, ব্রো, টুনটুনি বাবার সাথে কথা হয়ে গেছে, আগামীকাল সকালে বাবার সাথে তোমাকে দেখা করতে হবে। এবার তো যেভাবেই হোক এই ট্রিপটা ক্যান্সেল করতেই হবে, নইলে বাবার সাক্ষাৎ যে আর পাওয়া যাবে না। তাই ট্রেন মিস করার জন্য সন্তোষ তখন বুদ্ধি করে একজন দোকানদারের সাথে ঝগড়া বাঁধিয়ে ফেলে। এরই মধ্যে তার ট্রেনটিও তখন ছেড়ে দেয়। কিন্তু সন্তোষের কাজিন তো থামবার লোক নয়। সে সন্তোষ আর অমৃতাকে ধরে নিয়ে চোখ বন্ধ করে দৌড়াতে থাকে ট্রেন ধরার জন্য। তখন হঠাৎ একটা পোলের সাথে বাড়ি লেগে সন্তোষের কাজিন থেমে যায় আর মারাত্মক চোট পেয়ে হসপিটালে ভর্তি হয়। তো পরদিন সকাল হলে সন্তোষ জানতে পারে সেই বিখ্যাত টুনটুনি বাবা হঠাৎ জরুরি চিকিৎসা দিতে এমএলএ এর বাড়িতে চলে গেছে। তাই সন্তোষের চিকিৎসা করাতে বাবার প্রধান শিষ্য কামদেবী চলে আসে। তো কামদেবী এখানে এসে সন্তোষকে বলে, রোজ রাত 3টার সময় তোমাকে দেবগিরি পাতা দিয়ে তৈরি ওষুধ টানা 10 দিন খাওয়াতে হবে। আর সেটা যদি কোনো কারণে একটা দিনও মিস হয়ে যায় তাহলে ওষুধে কোনো কাজ করবে না। এজন্য এই 10 দিন আমাকে তোমার বাসায় থাকতে হবে। কামদেবী সন্তোষকে আরো বলে, এই দেবগিরি পাতার সাইড ইফেক্ট আছে, এটা খেলে তোমার প্রচুর খিদা লাগবে আর রাগ উঠবে, যা তোমাকে কন্ট্রোল করতে হবে। তো সব শর্ত মেনে কামদেবীকে সন্তোষ তার বাড়িতে নিয়ে আসে। এখানে এনে সন্তোষ তার বাবাকে বলে ইনি তার বন্ধুর বোন। বন্ধুর বাবা রোজ রাতে নেশা করে বাড়ি ফেরে। একদিন সে নেশার টাকা জোগাড় করবার জন্য এই মেয়েটিকে আর এক নেশাখোরের সাথে বিয়ে দিতে যাচ্ছিল। তাই মেয়েটি তখন বাড়ি থেকে পালিয়ে হিমালয়ে গিয়ে সন্ন্যাসী হয়ে যায়। আজ অনেক বছর পরে সে বাড়িতে ফিরে এসেছে, কিন্তু তার বাবা তাকে বাড়িতে উঠতে দেয়নি। এজন্য আমি তাকে সাথে করে নিয়ে এসেছি কিছুদিন এখানে রাখার জন্য। তো দুঃখে ভরা কাহিনী শুনে সন্তোষের বাবা রাজি হয়ে যায় কামদেবীকে আশ্রয় দিতে। আর এদিকে কামদেবীকে দেখে সন্তোষের ছ্যাঁকা খাওয়া কাজিনের মনে নতুন করে ভালোবাসা জেগে ওঠে এবং সে কামদেবীর পেছন পেছন ছুটতে থাকে। তো এদিকে সন্তোষ সেদিন থেকে প্রতি রাত 3টা বাজে ঘুম থেকে জেগে কামদেবীর রুমে চলে আসে ওষুধ খাবার জন্য। আর একদিন সন্তোষের কাজিন এই ব্যাপারটা দেখে ফেলে আর সন্তোষের বাবাকে সে সবকিছু জানিয়ে দেয়। সবকিছু শুনে সন্তোষের বাবা বলে, হ্যাঁ, তার দ্বারা তো এসব কিছুই সম্ভব। তাই আজ রাতে সে নিজেই সন্তোষকে ধরে ফেলে, কিন্তু এতে কোনো লাভ হয় না, কারণ দেবগিরি পাতার রস নিয়মিত খাওয়ার কারণে সন্তোষ প্রচুর রেগে থাকে। আর তাই সন্তোষের বাবা সন্তোষকে হঠাৎ এমন রাগ করতে দেখে আস্তে করে কেটে পড়ে এবং সন্তোষ রোজ রাতে এসে কামসুদা পান করে। তো 10 দিন পূরণ হবার আগে একদিন সন্তোষদের বাসায় বিরিয়ানির আয়োজন হচ্ছিল। সেই সময় সন্তোষের বাসার এক পিচ্চি ছেলে কামদেবীর রুম থেকে দেবগিরি পাতা এনে রান্নাঘরে রেখে দেয়। এতে বাড়ির মহিলারা তখন দেবগিরি পাতাকে ভুল করে তেজপাতা মনে করে বিরিয়ানিতে দিয়ে দেয়। আর আমরা তো জানি এই দেবগিরি পাতার একটা ভয়ঙ্কর সাইড এফেক্ট হচ্ছে এই পাতাটা খেলে যে কেউ ভয়ঙ্কর রেগে যাবে। তাই দেবগিরি পাতার বিরিয়ানি খেয়ে সন্তোষের বাবার পুরাতন রাগ জেগে ওঠে। আর তার পুরাতন রাগটা হলো তাকে 10 লক্ষ টাকা যৌতুক দেবার কথা বলে বিয়ের পরে 10,000 টাকা ধরিয়ে দিয়েছিল সন্তোষের নানা। তাই সেই রাগে সে তখন সন্তোষের নানাকে ধরে বেদম পেটাতে থাকে। তো যাই হোক, পাতা শেষ হয়ে যাওয়াতে সন্তোষের এই চিকিৎসাটাও আর শেষ করা হলো না। তবে এত খারাপ কিছুর পরেও একটা ভালো ঘটনা ঘটে।
সন্তোষ অমৃতার সাথে বাসর করে ফেলে আর সন্তোষের সাথে ইন্টিমেট হয়ে অমৃতাও সন্তুষ্ট থাকে। এই ব্যাপারটা নিয়ে সন্তোষ আজ অবশেষে বেশ খুশি, কিন্তু তখনই ঘটে এক বিশাল বিপত্তি। বিপত্তিটা হলো অমৃতাকে দেখতে অমৃতার বাবা মা এই বাসায় আসে, আর তাদের সাথে আসে অমৃতার সেই চাচাতো ভাই যে এখানকার লোকাল থানার ওসি, যিনি সন্তোষকে হাতে নাতে মেয়ে সহ গ্রেফতার করেছিল। তো ওসি এখানে সন্তোষকে দেখতে পেয়ে তো চমকে উঠে বলে, এই তুই এখানে কি করছিস? অমৃতার বাবা তখন বলে, আরে তুই কাকে কি বলছিস, এটা তো অমৃতার স্বামী সন্তোষ। ওসি তখন সবাইকে বলে, বিয়ে দেবার আগে ছেলের ব্যাকগ্রাউন্ডটা ভালো করে চেক করে নিবা না? এই ছেলে তো অনেক বড় নারীবাস, আমি কিছুদিন আগেই তো ওকে রুম ডেট করতে হাতে নাতে ধরেছি। তো ব্যাস শুরু হয়ে যায় এখানে বিশাল ক্যাচাল। আর এই ক্যাচালের মধ্যে সন্তোষের সেই প্রেমিক কাজিন এসে আবার বলে, হ্যাঁ সন্তোষের তো আসলেই চরিত্র ভালো না, সে রোজ রাত 3টার সময় ঘুম থেকে জেগে এই মহিলার রুমে যেত, আমি নিজে দেখেছি। সবার কাছ থেকে সন্তোষের ব্যাপারে নেগেটিভ কথা শুনে অমৃতার বাবা মা অমৃতাকে তখন সাথে করে নিয়ে চলে যায়। তো এরপর এখানে মুভি ফ্ল্যাশব্যাক থেকে বর্তমানে ফিরে আসে, যেখানে সন্তোষ এতক্ষণ ধরে তার সাথে ঘটা সব ঘটনাগুলো ডক্টরকে বলছিল। সবকিছু শুনে ডক্টর তাকে বলে, যেসব ডাক্তাররা বলে অপারেশন করে সাইজ বাড়ানো যাবে তারা ভুয়া, ওসব ডাক্তাররা শুধু টাকা হাতিয়ে নেবার জন্যই এসব কথা বলে। আর স্বামী বাবাদের কাছ থেকে গাছ লতা পাতা ডাল এসব খেয়েও টুনটুনির সাইজ কখনো বাড়ানো সম্ভব নয়। আসলে সাইজ বাড়ানোটা সম্ভবই নয়। আর সুখী দম্পতির জন্য টুনটুনির সাইজ না, ভালোবাসা থাকাটাই হলো সব থেকে বেশি জরুরি, যার প্রমাণ তো তুমি নিজেই। অমৃতা তো বাসর করে তৃপ্তি পেয়েছে, সাইজ ছোট হবার জন্য তো সে অতৃপ্ত নয়। তাই তোমার উচিত এখন অমৃতার কাছে গিয়ে সব সত্যগুলো খুলে বলা আর সবকিছুর জন্য তার কাছে সরি বলা। এখানে ডক্টর তখন সন্তোষের বাবাকেও ডেকে সন্তোষের সব সত্য তাকে খুলে বলে আর সন্তোষের প্রতি তার ভুলটা ভাঙিয়ে দেয়। তো এদিকে সন্তোষ চলে আসে অমৃতার বাড়িতে তাকে সবকিছু খুলে বলতে, কিন্তু অমৃতার পরিবারের লোকেরা সন্তোষকে মেরে তাদের বাড়ি থেকে বের করে দেয়। অমৃতার সাথে কথা বলার আর অন্য কোনো উপায় না পেয়ে সন্তোষ তখন একটা মাইক নিয়ে অমৃতাকে ডেকে তার ব্যাপারে সব সত্য ঘটনাগুলো খুলে বলে, এবং সে বলে, আমি ভাবতাম আমার টুনটুনি ছোট, তাই সেটা পরীক্ষা করার জন্য আমার এক বন্ধু আমাকে ধোকা দিয়ে খারাপ মেয়েদের কাছে নিয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু আমি সেখানে কিছুই করিনি, এজন্য আমি নির্দোষ। তোমার লাকি নাম্বার 9, তাই আমি এখন 1 থেকে 9 অবধি গুনবো। এর মধ্যে যদি তুমি আমার কাছে না আসো তাহলে আমি তোমার জীবন থেকে চিরতরে চলে যাব। তো সন্তোষ 9 অবধি গুনলে অমৃতা তার ভুলটা বুঝতে পেরে সন্তোষের কাছে চলে আসে, আর এখানে এই মুভিটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কার কার টুনটুনি সাইজের ছোট সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না, ঠিক আছে?